এনসিপি আপনার বিচার দাবি করছে, আপনি কি বলবেন? এরকম প্রশ্নের উত্তরে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একেবারে উড়িয়ে দিয়েছিলেন, আরে দূর এগুলো বাদ দেন, এগুলো পাত্তাই দিই না। সেই উড়িয়ে দেওয়ার পরের দিনই আমরা দেখলাম যে খবর শুরু হলো, খবর আসলো এবং এটা একেবারে ডেফিনিট খবর। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে যে অভিযোগগুলো, আওয়ামী লীগের আমলে ইসলামী ব্যাংক দখল করেছে, এস আলম গ্রুপ, শেয়ার কেলেঙ্কারি হয়েছে, এরকম নানা অভিযোগ তো এখন শোনা যাচ্ছে। সেই ইসলামী ব্যাংকের মামলায় শাহাবুদ্দিন চুপ্পু ফেঁসে যাচ্ছেন অথবা তাকে ফাঁসানো হচ্ছে। ইসলামী ব্যাংক সংক্রান্ত একটা পুরাতন মামলা 2025 সালে যে মামলাটা হয়েছিল, সেই মামলায় এবার তদন্ত প্রতিবেদন যেটা আসছে সেখানে শাহাবুদ্দিন চুপ্পু ফেঁসে যাচ্ছেন অথবা এই মামলাটাকেই মানে বেছে নেওয়া হয়েছে তাকে এক ধরনের শায়েস্তা করা কিংবা কারাগারে প্রেরণ করার পদ্ধতি হিসেবে। কিন্তু এই কর্মটা কি সরকার করেছে? আমার মনে হয় যে 2025 সালে যে মামলা এবং যে মুভমেন্ট সেটার সঙ্গে বিএনপির তো কোনো যোগাযোগ ছিল না। সুতরাং এই ব্যাপারটাকে বিএনপি কিভাবে হ্যান্ডেল করবে, বিএনপি কিভাবে মোকাবেলা করবে, সরকার পক্ষ হিসেবে বিএনপি এটাকে কিভাবে দেখবে, এই প্রশ্নগুলো সামনে এসেছে এবং আইনমন্ত্রীও এই ব্যাপারে কথা বলেছেন। সত্যি কি শাহাবুদ্দিন চুপ্পু এবার মামলায় ফেঁসে যাচ্ছেন এবং তাকে কারাগারে যেতে হচ্ছে? রাষ্ট্রপতি যিনি ছিলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতির কিছু ব্যাপারে কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। ইচ্ছা করলেই তাকে আইনি মার প্যাচে যে কোনো কিছুতে ফাঁসানো যায় না। রাষ্ট্রপতির মানে কর্মকালে তিনি যে যে কর্মকাণ্ড করেছেন তার জন্য কোনো আদালতে মামলা, অভিযোগ, আদালতের সমন এগুলো ঘটানো যায় না। রাষ্ট্রপতি থাকাকালীন তো করাই যায় না, রাষ্ট্রপতির থাকা অবস্থায় যে কর্মকাণ্ড সেগুলোরও আইনি চ্যালেঞ্জ করা যায় না, এরকমটাই আইন বলে। কিন্তু তাহলে এটাকে কিভাবে দেখা যাবে? এটার সঙ্গে কি রাষ্ট্রপতি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে? আমার মনে হয় যে সেখানেই আইনের খেলাটা খেলা হবে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিভাবে ফেঁসে যাচ্ছেন, কিংবা তাকে ইউনুসীয় যুগে যে মামলাটা করা হয়েছিল সেই মামলায় মেটিকুলাস ডিজাইনে কিভাবে ফাঁসানো হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে মানে টেলিফোন কথোপকথনে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানিয়েছেন 10-12 দিনের মধ্যে তিনি বিদেশে যাবেন। কিন্তু এদিকে আদালত পাড়া থেকে খবর আসছে যে তার বিরুদ্ধে যে মামলা, তাকে একটা মামলার আসামি করা হয়েছিল, যেটার তদন্ত কাজ শুরু হয়েছিল এবং সেই তদন্তের প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে দোষী সাব্যস্ত হয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু এবং এটার শুনানি আগামী বুধবারে অনুষ্ঠিত হবে। তাহলে কি সত্যি তিনি ফেঁসে যাচ্ছেন? চলুন গণমাধ্যম কি বলছে সেই শিরোনাম আমরা দেখে নিই। মানবজমিন এটা নিয়ে একটা বড় নিউজ করেছে। বুধবার হাইকোর্টে মামলার শুনানি, ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারি, বিএফআইইউ এর তদন্তে শাহাবুদ্দিন সহ 21 জনের সংশ্লিষ্টতার প্রমাণ। এখানে এস আলম গ্রুপের সাইফুল আলম তিনিও তিনি তো রয়েছেনই, তার সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পু রয়েছেন, কারণ রাষ্ট্রপতি হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি এই গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন এবং সেই পদ থেকে পদত্যাগ করে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। বলা হচ্ছে দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ, দখল, শেয়ার কেলেঙ্কারি, জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সহ 21 জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের এই তদন্ত গ্রুপ কিংবা সংস্থা। এই অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 21 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল
সালের অক্টোবরে যখন প্রফেসর ইউনূস কেবলমাত্র ক্ষমতা নিয়েছেন এবং ক্ষমতার দুর্দান্ত দাপটের পেছনে কাদের একটা বড় ইন্ধন ছিল, কারা মূলত ইউনূস সরকারকে ঘিরে ধরেছিল সেটা বোঝাই যায়। এবং ইসলামী ব্যাংক যেহেতু ব্যাপারটা, সেহেতু আরও স্পষ্ট হওয়া যায় যে ব্যাপারটা এত তড়িঘড়ি কিভাবে হয়েছে। ওই মামলার তদন্ত চেয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। রিটের শুনানি নিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী দীর্ঘ তদন্ত শেষে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ উচ্চ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সহ আসামিদের সংশ্লিষ্টতার বিষয় উল্লেখ করা হয়। প্রতিবেদনের উপরে বুধবার হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। যদিও বাংলাদেশে এই যে তদন্ত কমিটি, তদন্ত সংস্থা, এই তদন্ত কমিটির প্রতিবেদন, রিপোর্ট, এগুলো যে প্রায় বেশিরভাগ সময়ই রাজনৈতিকভাবে বায়াসড হয়, সেই উদাহরণ আমরা দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে এস আলম গ্রুপের ব্যাপারে অবশ্য পজিটিভ কিছু বলার উপায় নেই, কারণ এস আলম গ্রুপ শেখ হাসিনার আমলে যা করেছে বাংলাদেশে কিংবা করতে চেয়েছে সেটা মানে সীমার মানে কি বলবো যে সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে আসলে চলে গেছে। এই কাজটা মানে আওয়ামী লীগ যেটা করতে দিয়েছে তাদেরকে, সেটা ভয়ঙ্কর ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। এখানে বলা হয়েছে যে মানবজমিনের হাতে এই প্রতিবেদনের কপি এসেছে বলে মানবজমিন দাবি করছে। এতে 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের অনুসন্ধানে অন্য আসামিদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তার সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে এবং বিদেশি একটা ফরেনসিক প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাইয়ের কথাও বলা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক একটা ফরেনসিক কোম্পানির মাধ্যমে এই প্রতিবেদন নাকি যাচাই করা হয়েছে, এরকম দাবি করা হয়েছে। আদালতে দাখিল করা 42 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ভূমিকা ছিল বলে উল্লেখ করা হয়েছে। এখানে তদন্ত সংশ্লিষ্ট তথ্যে বলা হয়েছে 2017 সালে সরকারের প্রত্যক্ষ মদদে এস আলম গ্রুপ ব্যাংক কোম্পানি আইনের বিভিন্ন বিধান লঙ্ঘন করে ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ার নিয়ন্ত্রণে নেয়। এখানে বলা হচ্ছে নিয়ন্ত্রণে নেয়, কিনে নেয় বলা হচ্ছে না। ওই সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়। পরে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার সময়, প্রেসিডেন্ট হিসেবে মানে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার আগে এই পদ থেকে তিনি ইস্তফা দিয়েই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। যেহেতু ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মানে ওই এস আলম গ্রুপেরই ভাইস ভার্সা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে তিনি এখানে এসেছেন, সেহেতু তাকে দোষ দেওয়া হচ্ছে এবং তার সংশ্লিষ্টতা বলা হচ্ছে যে এই শেয়ার কেলেঙ্কারি, দখল, এটা ওটা, নানা কর্মকাণ্ড, এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জড়িত রয়েছেন, এই অভিযোগ করা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত, সেই তদন্তে এরকমটাই বলা হয়েছে। এখন প্রশ্ন জাগতেই পারে যে বাংলাদেশ ব্যাংকের এই তদন্ত সেটা কি প্রফেসর ইউনূস সরকারের মানে দ্বারা প্রভাবিত হয়নি নাকি নিরপেক্ষভাবে তারা করেছে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ প্রফেসর ইউনূসের আমলে আদালত, পুলিশ, বিভিন্ন ক্ষেত্র এমনভাবে প্রভাবিত করা হয়েছে এবং এমনভাবে সেগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মানে কি বলবো উপায় হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি। শেখ হাসিনার আমলেও এগুলো হয়েছে, কিন্তু শেখ হাসিনার আমলে হয়েছে বলেই তো শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। শেখ হাসিনার পতনের পরে আমরা ভালো কিছু উদাহরণ দেখতে চেয়েছিলাম, কিন্তু ভালোর পরিবর্তে শেখ হাসিনার চাইতে আরও খারাপ উদাহরণ তৈরি করে প্রতিহিংসার বীজ বপন করেছেন এই দেশে ডক্টর ইউনূস। সুতরাং এই যে প্রতিবেদন এবং এই তদন্ত, এটা যে রাজনৈতিক বায়াসড না, সেই গ্যারেন্টিটা কোথায়, সেই প্রশ্ন আসতেই পারে। আবার সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে রাষ্ট্রপতি থাকাকালীন জুলাই আন্দোলনকে সমর্থন দেয়া, কোনো ধরনের কোনো কিছু না করা, এই যে অযথা অভিযোগগুলো বলা হচ্ছে, একজন রাষ্ট্রপতির দায়িত্ব কি? একজন রাষ্ট্রপতি ওই সময় কি করতো? উনি কি মাঠে নেমে এসে জুলাই আন্দোলনের মানে নাহিদের সামনে দাঁড়িয়ে বলতো যে ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, সেই স্লোগান দিতেন?
একজন রাষ্ট্রপতির কাজ কি সেটা, নাকি একজন রাষ্ট্রপতির মানে সাংবিধানিক ক্ষমতা এতটাই সীমাবদ্ধ যে তার আসলে কিছুই করার নেই, তিনি আসলে পুতুল চরিত্র, কিন্তু তারপরেও তিনি তার দৃঢ়তার কারণে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি, তার অধীনে এই নাহিদরা গিয়ে শপথ নিলেন, শপথ নিয়ে তাকে বৈধতা দিলেন এবং বিএনপিও তাদের সরকার গঠনের পরে 5 মাস তাকে দায়িত্বে রেখে দিলেন। এই ব্যাপারগুলো তো বলে যে এক ধরনের বৈধতা তাকে দেয়াই হয়েছে। তো বৈধতা দেওয়ার পরে আবার তার ওই সময়ের জুলাই আন্দোলনের সময়ের কোনো ইস্যু নিয়ে তাকে দোষারোপ করার কোনো ওয়ে নাই। আসলে যখন ওয়েটা নাই তখন ইসলামী ব্যাংকের এই ওয়েতে মানে একটু মজা দেখানোর ব্যাপার ঘটবে কি না এই প্রসঙ্গ আসতেই পারে। এই প্রসঙ্গ যখন আসছে তখন প্রশ্ন করা হয়েছিল আইনমন্ত্রীকে। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আইনে যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন দেখা যাবে, এখনই ব্যাখ্যা দেয়া যাচ্ছে না, এখনই এই ব্যাপারে বলার সময় হয়নি। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের জন্য আইনে কিছু সুরক্ষা রয়েছে, বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে ইসলামী ব্যাংকে আইনি সহায়তা দানকারী আইনজীবী ব্যারিস্টার কায়ুম তিনি বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার সংক্রান্ত মামলার শুনানি বর্তমানে হাইকোর্টে চলমান রয়েছে। আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আইনমন্ত্রী কিন্তু কৌশলে কথা বলেছেন যে প্রেসিডেন্টের ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে, সুতরাং যখন আইনের ব্যাখ্যা প্রয়োজন হবে তখন এই ব্যাপারে কথা বলা যেতে পারে। আইনমন্ত্রীর এই বক্তব্যে মনে হয় না যে এই মামলা এবং এই তদন্ত এর পেছনে বিএনপি সরকারের কোনো প্রভাব আছে। তাহলে বিএনপি সরকারের প্রভাব না থাকলে কাদের প্রভাব আছে সেটা খুব সহজেই বোঝা যায়। সেই ক্ষেত্রে বিএনপি কি ওইভাবে সাপোর্ট দিয়ে এটাকে এগোতে দেবে, নাকি সরকারের পক্ষ থেকে সাংবিধানিকভাবে যেটা করা উচিত সেটাই করবে? যদিও সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক অভিযোগ বাজারে শোনা যাচ্ছে। তিনি যখন দুদকে চাকরি করতেন তখন তার মানে অনেক দুর্নীতির অভিযোগ এখন তোলা হচ্ছে। তিনি নাকি বিদেশে সাম্রাজ্য গড়েছেন এরকম অভিযোগ তোলা হচ্ছে। যে অভিযোগগুলো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা, যেটা 23 সালে তিনি রাষ্ট্রপতি হলেন, এই 26 সাল পর্যন্ত তার যে রাষ্ট্রপতির সময়, এই সময়ের কর্মকাণ্ড নিয়ে আসলে তো কিছু বলার নেই। এর বাইরে, এই সময়ের বাইরে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে হয়তো ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে অভিযুক্ত করার ব্যাপার থাকতেই পারে। তবুও সেটা সাংবিধানিক আইনি অনেক জটিলতার ব্যাপার, যেহেতু তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার পরেও কিন্তু আজীবন তিনি অনেক কিছু সুবিধা ভোগ করার অধিকার রাখেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এইভাবেই কি শাহাবুদ্দিন চুপ্পুকে ফাঁসিয়ে দেয়া, যিনি কিনা বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে 10-12 দিনের মধ্যে তিনি বিদেশে যাবেন, সেই পথটাও আটকে দেওয়ার এক ধরনের উপায় তৈরি করা হলো কি না, যেটার সঙ্গে সরকারের কোনো কানেকশন হয়তো নেই? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।